ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আমরা মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বের যে জটিল যে টপিকগুলো আছে বা যে বিষয়গুলো আছে আমরা খুব সুন্দর করে ক্লিয়ার করবো আজকে, যতটুকু সম্ভব সম্পূর্ণভাবে শেষ করব। আর আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন। যারা যারা আপনারা ক্লাসে যুক্ত আছেন সবাই একটু শেয়ার করেন, আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা একটু শুরু করি, সবাই একটু খেয়াল করেন। এই রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের সঠিক ব্যবহার। তার মানে আপনার একটা ভার্ব দেওয়া থাকবে, যে জায়গায় ওই ভার্বের জায়গায় আপনার 3-4টা অপশন দেওয়া থাকবে। ওই 3-4টা অপশনের মধ্যে আপনার কোন অ্যান্সারটা সঠিক হবে, ভার্ব কোনটা ঠিক হবে, এইটাই হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব। যাই হোক, তো রাইট ফর্ম অফ ভার্বের আমরা শুরু করব আজকে হচ্ছে এইখান থেকে আপনারা সবাই শুরু করবেন। দেখবেন সাধারণত এখান থেকে সবাই একটু লেখা শুরু করি। সাধারণত বাক্যের মধ্যে সিন্স অবলিক ফর, আমরা ছোটবেলা থেকে মোটামুটি সবাই এটা শিখছি যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে যদি কোনো বাক্যের মধ্যে সিন্স বা ফর থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা ওটা আসে। তাহলে সাধারণত বাক্যের মধ্যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যদি বাক্যের মধ্যে সিন্স অথবা ফর থাকে, কি থাকে, বাক্যের মধ্যে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে হচ্ছে আপনার কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এরকম যদি পরীক্ষা আসে, ইট, এইখানে সাপোজ দেওয়া আছে রেইন, ইট রেইন সিন্স মর্নিং, ইট রেইন সিন্স মর্নিং। একটু খেয়াল করবেন, তাহলে কি লেখা আছে, ইট রেইন সিন্স মর্নিং, রাইট। তাহলে এই যে বাক্যের মধ্যে সিন্স আছে এবং এই সিন্স দ্বারা একটা সময় বোঝাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে কিনা। তাহলে বাক্যের মধ্যে সিন্স বা ফর থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে এইবার আমাকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি। এই প্রেজেন্ট পারফেক্ট গঠনের কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে আপনার হচ্ছে হ্যাভ বিন অর হচ্ছে আপনার হ্যাজ বিন অথবা হ্যাজ বিন প্লাস হচ্ছে আপনাকে ভার্বের সাথে কি করতে হয়, আইন যোগ করতে হয়। তাহলে আমি ফার্স্টে কি লিখি, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে আপনাকে কি করতে হয়, ভার্বের সাথে একটা আইন যোগ করতে হয়, তারপরে যে বাকি অংশটা ওটা আপনাকে লিখে দিতে হয়, কেমন। আর এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আপনার হ্যাভ বিন বা হ্যাজ বিনটা বসাতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন, বাদ বাকি সব জায়গায় কি করতে হয়, হ্যাভ বিন বসাতে হয়। ওকে, তাহলে ইটের পরে সাধারণত কি বসে, হ্যাজ বিন, দেন আপনাকে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে কি লিখে আমরা, রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই কম বেশি শিখছি। কি শিখলাম, যে সাধারণত বাক্যের মধ্যে যদি আপনার সিন্স অথবা ফর থাকে তাহলে আমাদের কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, বাক্যের মধ্যে যদি হচ্ছে আপনার সিন্স অথবা ফর থাকে তাহলে আমাদের কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস শিখতে হবে, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এইখান থেকে আমরা একটু শিখবো। আমরা এখানে একটু নোট লিখবো। নোটের মধ্যে লিখবো যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না এমন বাক্যে সিন্স বা ফর থাকলে, সিন্স অবলিক ফর থাকলে, যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না এমন বাক্যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলি, যে বাক্যের মধ্যে যদি হচ্ছে আপনার সিন্স অথবা ফর থাকে
তাহলে আমরা কি করি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেই, এটা আমরা সবাই করি। ওকে, তাহলে এইখান থেকে আমরা নোটটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখবো যে এমন কোনো ভার্ব যদি থাকে যে ভার্বের কখনো কন্টিনিউয়াস টেন্সই হয় না, তাহলে এমন ভার্বগুলো যদি কখনো থাকে বাক্যের মধ্যে, তাহলে ওই বাক্যে যদি সিন্স বা ফরও থাকে, তাহলে ওইটাকে হচ্ছে আর আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না। তাহলে ওটাকে কোন টেন্স করতে হবে, ওইটাকে করতে হবে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনার কি বসে, সর্বপ্রথম একটা সাবজেক্ট, এই সাবজেক্টের পরে কি বসাতে হয়, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বসাতে হচ্ছে আপনার ভিটরি। তাহলে আমি কি শিখলাম যে সাধারণত বাক্যের মধ্যে সিন্স অথবা ফর থাকলে ওই বাক্যটাকে কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এমন বাক্যে যদি হচ্ছে সিন্স অথবা ফর থাকে, তাহলে আমাদের কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে আপনার হ্যাভ অথবা হ্যাজ একটা অ্যাড করতে হয়, হ্যাভ অথবা হ্যাজ দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাকে একটা V3 বসায় দিতে হয়। সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি করব, যে বাক্যের মধ্যে যদি সিন্স বা ফর থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস হবে না ওই সকল বাক্যকে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কোন ভার্বগুলার কন্টিনিউয়াস টেন্স হয় না সেটা আমি সুন্দর করে এখন লিখে দেব। এতটুকু লিখছেন কিনা এবং বুঝছেন কিনা, যদি এতটুকু সবাই আমরা ক্লিয়ার হই, তাহলে হচ্ছে এতটুকু ক্লিয়ার হলে আমরা হচ্ছে আপনার ওই ভার্বগুলো একটু লিখে দেব। এতটুকু সবার লেখা হয়েছে কিনা, সবাই এতটুকু লিখছেন কিনা? আর এর মধ্যে আমি একটু বলে দিই, আমাদের সাথে যারা আপনারা ক্লাসে যুক্ত আছেন, আপনারা সবাই একটু নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা। তাহলে আর এর জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। একটু ভিডিওটা শেয়ার করে দিলে আমাদের পেজের জন্য অবশ্যই একটু হেল্প হবে, সবাই ক্লাসটা একটু দেখবে, ইনশাআল্লাহ সবার জন্য ভালো হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখলাম কিনা। তাহলে কি বললাম, যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না এমন বাক্যে যদি সিন্স অথবা ফর থাকে, তাহলে কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে সেই ভার্বগুলো কারা আমরা একটু দেখি। সেই ভার্বগুলো হতে পারে সি, বিলং, স্মেল, নো, টেস্ট, ফিল। কেমন? তারপর হচ্ছে একটু সবাই একটু লিখবেন, সবাই একটু লেখেন, এগুলো সবাই একটু তোলেন। লুক, লাভ, বি ভার্ব, হ্যাভ, ওকে, ইত্যাদি। এইগুলাই আপনার কোশ্চেনে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এই সকল ভার্বগুলোর কি হয় না, সাধারণত এইরকম যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর হচ্ছে আপনার কন্টিনিউয়াস টেন্স হয় না। ওকে, তাহলে যদি এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স না হয়, তাহলে এমন বাক্যে যদি সিন্স বা ফর থাকে, তাহলে কেমন হতে পারে, যদি বলে আই হ্যাভ দিলাম না, এখানে লেখা আছে নো, আই নো হিম ফর 5 years। সবাই একটু খেয়াল করবেন, বলছে আই নো হিম ফর 5 years। তাহলে আমরা সাধারণত ফর দেখলে কি করি, এই ফর দেখলে আমরা ম্যাক্সিমাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলি। কেমন? তাহলে এই যে বাক্যে ফরটা বসছে, এই বাক্যের ভার্ব কোনটা, এই বাক্যের ভার্বটা হচ্ছে নো। তাহলে নো ভার্বের কি কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না? নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে যে সকল বাক্যে ভার্বের কন্টিনিউয়াস টেন্সটা হয় না, ওই সকল বাক্যে যদি আপনার সিন্স অথবা ফর থাকে, তাহলে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না করে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। তাহলে সঠিক উত্তরটা কেমন হবে, এর সঠিক উত্তরটা হবে আই হ্যাভ নোন। কেমন? আই হ্যাভ নোন হিম ফর 5 years। আই হ্যাভ নোন হিম ফর 5 years। যারা আমরা ক্লাসে যুক্ত আছি সবাই বুঝছি কিনা, সবাই আমরা একটু লিখবো, যদি বুঝে থাকি সবাই একটু কমেন্ট করব। সবার কমেন্ট আমি একটু নিব, যদি আপনারা বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। তাহলে আমরা শিখলাম হচ্ছে আজকে যে সাধারণত বাক্যের মধ্যে যদি সিন্স বা ফর থাকে, তাহলে ওই বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এমন কোনো বাক্য যদি থাকে যে বাক্যের সাধারণত হচ্ছে আপনার কি হয় না, যে বাক্যের সাধারণত হচ্ছে আপনার মানে ওই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, এমন ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে ওই বাক্যটাকে করতে হয় হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেমন? সবাই বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করবো।
আমি একটু ভিডিওটা শেয়ার দিয়ে নেই। ওকে, তাহলে আমরা এটা সবাই বুঝছি কিনা? সবাই হচ্ছে একটু কমেন্ট করবো যে এতটুকু আমরা বুঝছি কিনা। প্লিজ সবাই যারা যারা আমরা ক্লাসে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করবো এতটুকু বুঝছি কিনা। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এর পরের নিয়মটা যাব। এই পরের নিয়মটা থেকে মোটামুটি চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। অনেক সহজ একটা নিয়ম, মোটামুটি আমরা সবাই পরিচিত। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের দুইটা সাবজেক্ট যদি এরকম যুক্ত থাকে, সাপোজ আমরা দেখি যেমন একটা এরকম যদি থাকে, সাপোজ ধরেন রহিম, এখানে গো আছে, তাহলে আমরা এটাকে কি করি? টু মার্কেট। তাহলে আমরা সাধারণত গোস করি, কেন? কারণ রহিম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? এখন এইখানে সাবজেক্টটা যদি হচ্ছে আপনার দুইটা যুক্ত হয়, যদি আমরা এখানে বলি রহিম অ্যান্ড করিম, একটু দেখি রহিম অ্যান্ড করিম, তাহলে আমরা কিন্তু ভার্বটা এখানে গোই লিখি, গো টু মার্কেট। কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একজন হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করি। আর দুইটা সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে অবশ্যই সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, ভার্বটা সেক্ষেত্রে আমরা কি করি? প্লুরাল করে দিই, রাইট? কিন্তু এইবার আমরা দেখবো অ্যান্ড এর পরিবর্তে আরো কতগুলো জিনিস আছে, এই অ্যান্ডের মতো আরো কতগুলো জিনিস আছে যেগুলো দিয়ে আপনার দুইটা সাবজেক্ট যুক্ত হয়, কিন্তু সেই ক্ষেত্রে প্লুরাল না হয়ে ভার্বটা কোন সাবজেক্টকে নেয় সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, সেটা কেমন? সুন্দর করে সবাই এই রুলটা একটু লিখবেন। দুটি সাবজেক্ট as well as along with together with not with and not accompanied by in addition to included ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি লিখবেন। দুটি সাবজেক্ট as well as, along with, together with, not with and not, accompanied by, in addition to, included ইত্যাদি দ্বারা যুক্ত হলে, ইত্যাদি দ্বারা যুক্ত হলে ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। কি বললাম? দুইটা সাবজেক্ট যদি হচ্ছে আপনার, দুইটা সাবজেক্ট যদি as well as, along with, together with, as well as, along with, together with, not with and not, accompanied by, in addition to, included ইত্যাদি দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্ব সবসময় কোন সাবজেক্ট অনুযায়ী হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আমাদের ভার্বটা সবসময় ভার্বটা সব সময় হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। ওকে, তাহলে দুইটা সাবজেক্ট যদি হচ্ছে, আবার বলি, দুইটা সাবজেক্ট as well as, along with, together with, not with and not, accompanied by, in addition to, included ইত্যাদি দ্বারা যদি আপনার দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্ব কোন সাবজেক্ট অনুযায়ী হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, প্রথম যে সাবজেক্ট অনুযায়ী সেটা অনুযায়ী হবে। সাপোজ আমাদের যদি বলে he as well as I, এইখানে আপনার বি ভার্ব লেখা আছে, বি মানে একটা বি ভার্ব বসাবেন। টু গো দেয়ার, তাকে এবং আমাকে সেখানে যেতে হবে। ওকে, তাহলে আমরা এবার একটু দেখি। এই হচ্ছে একটা সাবজেক্ট, এই হচ্ছে একটা সাবজেক্ট, আই এবং হি যুক্ত আছে কি দ্বারা? যুক্ত আছে হচ্ছে আপনার as well as দ্বারা। তাহলে দুইটা সাবজেক্ট যদি হচ্ছে আপনার as well as দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী হয়? ফার্স্ট সাবজেক্ট। এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আপনার ভার্বটা হবে। তাহলে হি অনুযায়ী আমাদের ভার্বটা কি হয়? am is are। যদি এইখানে আমার am is are বসাই, একটা বসাতে চাই am is are, তাহলে হির পরে আমরা কি বসাই? is।
তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ইজ বসবে। তাহলে টোটাল বাক্যটা কেমন দাঁড়ায়? হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ টু গো দেয়ার, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ টু গো দেয়ার। আমাদের কিন্তু এই ইজটা আই অনুযায়ী বসেনি, বসছে কোনটা অনুযায়ী? হি অনুযায়ী। তাহলে আমরা সুন্দর করে এই নিয়মটা একটু সবাই শিখবো, যেটা হচ্ছে যে দুটি সাবজেক্ট যদি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট উইথ অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডেড ইত্যাদি দ্বারা যদি আপনার দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্বটা সবসময় ফার্স্ট সাবজেক্ট মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী সব সময় আপনার ভার্বটাকে করতে হবে। কেমন? ভার্বটা করবেন প্রথম সাবজেক্ট অনুযায়ী। যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্ট করবেন যে বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আপনার বুঝতে পারলে আমি আপনাদেরকে একটা কোশ্চেন একটু দেই, সবাই একটু সলভ করবেন। সবাই একটু কমেন্ট করবেন আপনারা বুঝতে পারছেন কিনা, সবাই ক্লিয়ার আছেন কিনা, সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝছে কিনা সবাই একটু কমেন্ট করবো। তারপরে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিব। শামসি জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? সবাই হচ্ছে আমরা একটু কমেন্ট করি রুনা আফরোজ ক্লিয়ার। সবাই আমরা একটু কমেন্ট করি যে আমরা ক্লিয়ার আছি কিনা, সবাই ক্লিয়ার কিনা। আর আমরা যারা এই নতুন যুক্ত হচ্ছে সবাই হচ্ছে একটু ভিডিওটা শেয়ার করে দিব, সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিব। সবাই আমরা ক্লিয়ার আছি কিনা? সিজানুর রহমান শাইন ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করি যে সবাই ক্লিয়ার আছে কিনা। তাসমিনা রিমি ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। মরিয়াম ইয়াসমিন বুঝিনি, আবার বলি যে দুইটা সাবজেক্ট যদি হচ্ছে আপনার অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট উইথ অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডেড, এইটা দ্বারা এই যে আপনার দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট যদি এইটা দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, ফার্স্ট যে সাবজেক্টটা। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কোনটা? হি। তাহলে হি যদি ফার্স্ট সাবজেক্ট হয় তাহলে হির পরে কি বসে? ইজ। তাহলে আমরা ওই ক্ষেত্রে ইজ বসাবো। মরিয়ম ইয়াসমিন বুঝছেন কিনা এখন? ক্লিয়ার আছেন কিনা? ওকে, আপনাদের সবাইকে একটা এক্সাম্পল দেই, সবাই হচ্ছে এক্সাম্পলটা একটু সবাই একটু করেন। দেখেন, হি উইথ হিজ সন্স, হি উইথ হিজ সন্স visit or visits the place regularly. He with his sons visit or visits the place regularly. সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দুইজন হলে আর হবে, বাট যদি এইগুলা দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। বুঝছেন কিনা মরিয়াম ইয়াসমিন? যদি সাবজেক্ট দুইজন হয় তাহলে তো অবশ্যই ভার্ব আর হয়, কিন্তু এই যে জিনিসগুলো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলা দ্বারা যুক্ত হলে ভার্বটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে সেই ক্ষেত্রে তো আর আপনার ওই যে দুইজনের বোঝায় না, বুঝেন? তাহলে তো ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী করবেন। ওকে, এইটার অ্যান্সারটা সবাই আমরা একটু করি, সবাই এইটার অ্যান্সারটা একটু করি যে হি উইথ হিজ সন্স ভিজিট অর ভিজিটস দ্য প্লেস। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, হি উইথ হিজ সন্স ভিজিট অর ভিজিটস দ্য প্লেস। সবাই একটু কমেন্ট করেন। রুনা আফরোজ থ্যাংক ইউ। মরিয়ম ইয়াসমিন থ্যাংক ইউ। রুনা রিমি থ্যাংক ইউ। ফারনা ফেরদৌসি থ্যাংক ইউ। মরিয়ম ইয়াসমিন ওকে। আপনারা ক্লাসে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন। আরিফুল ইমরান থ্যাংক ইউ। ভিজিটস থ্যাংক ইউ। তাহলে আমাদের এই ক্ষেত্রে শামসি জাহান থ্যাংক ইউ। সাহস, এই তো। তাহলে আমাদের এই যে সাবজেক্টটা যুক্ত আছে কি দিয়ে? উইথ দিয়ে। তাহলে যদি আপনার হচ্ছে দুইটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যদি ওই জিনিসগুলো দ্বারা যুক্ত থাকে যেগুলো লিখে দিলাম, ওইগুলো দ্বারা যুক্ত থাকলে আপনার কি হয়? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে প্রথম সাবজেক্ট তো এখানে হচ্ছে আপনার হি। হি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বের সাথে কি করা লাগে? এস বাই এস যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আপনাদের অ্যান্সারটা কি হয়? ভিজিটস। তাহলে হি উইথ হিজ সন্স ভিজিটস দ্য প্লেস। হি উইথ হিজ সন্স ভিজিটস দ্য প্লেস। ক্লিয়ার কিনা আমরা সবাই? যদি ক্লিয়ার হই তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাব। সবাই আমরা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা থার্ড রুলে চলে যাই সবাই। ওকে, সবাই একটু দেখি এর পরবর্তী টপিকটা একটু খেয়াল করি।
আমরা সবাই টু নিয়মটা আজকে একটু সুন্দর করে দেখব। এই টু থেকে মোটামুটি এখন অনেক কোশ্চেন আসে। আমরা সবাই একটা জিনিস জানি যে প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। তাহলে প্রিপজিশনের পরে যদি হচ্ছে আপনার কোনো ভার্ব থাকে তার সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। কেমন? যদি বলে উইদাউট এখানে লেখা আছে ওয়ার্ক হার্ড, উইদাউট ওয়ার্ক হার্ড ইউ কান্ট রিচ ইউর গোল। উইদাউট ওয়ার্ক হার্ড ইউ ক্যান রিচ ইউর গোল। তাহলে আমরা একটু দেখি, এই যে একটা প্রিপজিশন আছে উইদাউট, তাহলে উইদাউটের পরে একটা শব্দ আছে, ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়ার্ক। তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে আপনাকে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা সহজেই লিখে ফেলি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট রিচ ইউর গোল। তাহলে যে কোনো প্রিপজিশনের পরে যদি হচ্ছে আপনার, আচ্ছা নেক্সট ক্লাস থেকে বিগত বছরের কোশ্চেন উদাহরণগুলো দিয়ে অবশ্যই করব। প্রয়োজনে একটা টপিকের উপর একটা সলভ ক্লাস নিয়ে নেব, সমস্যা নেই। রুনাফরোজ ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস থেকে এগুলো সব আমি অ্যাড করে দেবো। ওকে, বলছে আমি তো আসলে অনেক দিন মানে এটা মোটামুটি একটা লং টাইম পরে আমি অনলাইন ক্লাসে আসলাম। আসলে এর মধ্যে কিছু মানে সমস্যাও ছিল, শারীরিক কিছু অসুস্থতা, মানে একটু ঝামেলায় ছিলাম। মোটামুটি কিছুদিন অনলাইনে আসি না, কেমন? তো আজকে আবার অনেক দিন আসছি, আমি আবার সব কিছু রেডি করে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি সব কিছু অ্যাড করে দিব। খেয়াল করেন, তাহলে বলছে উইদাউট ওয়ার্ক হার্ড ইউ কান্ট রিচ ইউর গোল। তাহলে আমরা এখানে একটা ব্যাপার আমরা জানি যে প্রিপজিশন যদি কখনো থাকে একটা গ্যাপের পূর্বে, তো প্রিপজিশনের পরে যদি এখানে একটা ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আমরা কি করি? আইএনজি যোগ করি। আইএনজি যোগ করে ওই ভার্বটাকে আমরা নাউন করি, কেমন? তাহলে আমরা ওই কথাটা বলতে পারি যে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ঝামেলা করছে একটা টু। এই টুটা হচ্ছে আবার দুই প্রকার। টুকে আমরা তো সবাই প্রিপজিশনের হিসেবে ধরে নেই, কিন্তু টু কিন্তু অলওয়েজ প্রিপজিশন না। এই টু হচ্ছে দুই প্রকার। একটা টু এর পরে হচ্ছে সাধারণত, একটু সবাই একটু লিখে রাখবেন, এটা স্টাসিনদি লিখে রাখবেন। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু এর পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। আমরা নর্মালি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে টু এর পরে বসে ভার্বের বেস ফর্ম, তাহলে এটাকে প্রিপজিশন বলা যায় না। তাহলে এইটাকে বলতে হবে হচ্ছে আপনার ইনফিনিটিভ টু। তাহলে এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই টুটাকে বলা হয় আপনার ইনফিনিটিভ টু। এবং এই টু সহ যে ভার্বটা, এই ভার্বটাকে বলা হবে হচ্ছে আপনার ইনফিনিটিভ ভার্ব। আমি আবার বলি, যে কোনো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়, কিন্তু টু হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ টু আর একটা হচ্ছে প্রিপজিশনাল টু। তাহলে আমাদের যে ইনফিনিটিভ টু, এই ইনফিনিটিভ টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, আর এই টু সহ ভার্বের বেস ফর্মটাকে বলা হয় হচ্ছে আপনার ইনফিনিটিভ ভার্ব। টু সহ ভার্বের বেস ফর্মটাকে কি বলা হয়? ইনফিনিটিভ ভার্ব। আর ভার্বের বেস ফর্মের পূর্বে যে টুটা বসে তাকে কি বলা হয়? ইনফিনিটিভ টু। আমি আবার বলি, সাধারণত টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, কেমন? তাহলে একটা কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে আপনার, তাহলে টু কি প্রিপজিশন হবে না? অবশ্যই টু প্রিপজিশন হবে। আমরা সবাই আজকে ওই প্রিপজিশন নোটগুলো একটা সুন্দর করে লিখে রাখবো, কেমন? এতটুকু সব আমরা তুলছি কিনা যে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএন যুক্ত হয়। সাধারণত টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে টু এর পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এতটুকু সবাই তুলছি কিনা? সবাই আমরা এতটুকু তুলি, কেমন? এবার এইটা তোলার পরে হচ্ছে আমরা সবাই একটু এখানে সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবো। সুন্দর করে লিখবেন উইথ আ ভিউ টু। এরপর লিখবেন লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট used to, addicted to, devoted to, take to, mind to, with an eye to,
এরপর লিখবেন হচ্ছে সাবজেক্ট টু, আমি লিখে সরে যাব, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউট টু, contribute to, committed to, be accustomed to, mind to, খেয়াল করি সবাই আমরা একটু, with a view to, look forward to, be used to, get used to, addicted to, devoted to, take to, mind to, সরি মাইন্ড টু দুবার হয়ে গেছে, মাইন্ড টু, দেন হচ্ছে আপনার মাইন্ড টুর পর হচ্ছে উইথ অ্যান আই টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, বি অ্যাকাস্টমড টু। এই যে টুগুলো লিখলাম, আমরা কি লিখলাম যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এই যে টুগুলো লিখলাম, এই যে টুগুলা, এই টুগুলোর পরে যদি আপনার কখনো ভার্ব থাকে তাহলে তার সাথে আপনার আইএন যোগ করতে হয়, তাহলে এই টুগুলোকে বলা হয় প্রিপজিশনাল টু। এই টুগুলোকে কি বলা হয়? প্রিপজিশনাল টু। সবাই একটু খেয়াল করি, তাহলে এই টুগুলোকে বলা হচ্ছে আপনার প্রিপজিশনাল টু। তাহলে আমরা সবাই একটু এই টুগুলো লিখে ফেলি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, টেক টু, মাইন্ড টু, উইথ অ্যান আই টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, বি অ্যাকাস্টমড টু। এই টুগুলোর পরে যদি হচ্ছে আপনার কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। ওই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা সবাই একটু এটা থেকে কয়েকটা এক্সাম্পল আমরা একটু শিখবো। দেবে কবে? একদিন পরে, 1 তারিখে। আপনারা সবাই এতটুকু লিখছেন কিনা? সবাই একটু কমেন্ট করবেন আপনাদের তোলা হয়েছে কিনা, এই টুগুলো তুলছেন কিনা। ভাই যত প্রকার চাকরি পরীক্ষা আছে আপনার মোটামুটি আসতে পারে, এর বাইরে আপনার আমার মনে হয় না যে কোনো জায়গা থেকে আসবে। সর্বোচ্চ পরিমাণে 14টা লিখে দিছি। আমরা সাধারণত 2, 3, 4টা করে পড়ি, কেমন 4টা 5টা করে পড়ি। আমি একবারে ডিরেক্ট আপনাকে 14টা করে লিখে দিলাম। এই 14টা থেকে মোটামুটি সব মানে যেটা আপনার কমন পড়ে ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না, আপনি টেনশন নিয়েন না, মোটামুটি এর থেকে সব কমন পড়বে। তুলে রাখছেন কিনা, সবার তোলা হয়েছে কিনা? যদি তোলা হয় আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল একটু দিই, সবাই একটু করবেন। তোলা হলে একটু এক্সাম্পল দিই, কেমন? তোলা হলে একটু সবাই একটু একজন কমেন্ট করেন যে তুলছেন কিনা। ডান, ওকে। যদি ডান হয়ে যায় তাহলে আমরা একটু দেখি। একটা কোশ্চেন আসছে আপনার, সাপোজ ধরেন দে ইউজড টু ড্যাশ ক্রিকেট on the bank of the river. Option A playing, option B plays, play, played. প্লিজ সবাই একটু কমেন্ট করেন। আপনারা হচ্ছে সবাই এই কোশ্চেনটা একটু কমেন্ট করেন যে দে ইউজ টু ড্যাশ ক্রিকেট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। অ্যান্সার প্লেইং, প্লেস, প্লে, প্লেড। সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সারটা করবেন এবং এই কোশ্চেনটা আপনাদের প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আসতে পারে। সবাই হচ্ছে আমরা একটু কমেন্ট করি যে এটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্ট করি। দে ইউজ টু ড্যাশ ক্রিকেট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। একটু কমেন্ট করার চেষ্টা করি সবাই, যারা ক্লাসে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। তাসমিনা রিমি অ্যান্সার করছেন একজন। সবাই একটু কমেন্ট করি, যারা ক্লাসে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করি প্লিজ। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি।
মিনিমাম 5-7 জন, একটু ফাস্ট করি সবাই, ফাস্ট। মরিয়ম ইয়াসমিন, রুনা আফরোজ এ, মরিয়ম ইয়াসমিন প্লে, হাবিবুল ইসলাম প্লেইং, জয়নব ইসলাম জোনাকি, আপনি হোসেন লিখছেন প্লেইং। ভাই এই ব্যাপারে একটু সচেতন হতে হবে, সবাই আমরা একটু খেয়াল করি। আমি যখন আপনাদের প্রিপজিশনাল টুটা লিখে দিলাম তখন লিখছিলাম বি ইউজ টু। কি লিখলাম? বি ইউজ টু। এই বি মানে কি? এই বি মানে হচ্ছে আপনার এই বি মানে হচ্ছে আপনার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভালোভাবে একটু মনে রাখি। তাহলে আমাদের টোটাল ইয়াটা ছিল প্রিপজিশনাল টুটা, টোটালটা কিন্তু ছিল হচ্ছে আপনার বি ইউজ টু। কি ছিল বলেন তো? বি ইউজ টু। তার মানে এম ইউজ টু থাকবে, ইজ ইউজ টু থাকবে, আর ইউজ টু থাকবে, অথবা ওয়াজ ইউজ টু থাকবে, অথবা ওয়ার ইউজ টু থাকবে। যদি হচ্ছে আপনার এমন থাকে, সরাইছো, যদি হচ্ছে আপনার এমন থাকে তাহলে কেমন হবে? আর যদি শুধু ইউজ টু থাকে তাহলে কি হবে? শুধু ইউজ টু আমরা একটু মনে রাখবো, শুধু ইউজ টুটা হচ্ছে একটা মোডাল ভার্ব। শুধু ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব। আর আমরা সবাই জানি মোডাল ভার্বের পরে আপনার হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। মোডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। মোডাল ভার্বের পরে কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম। আবার বলি যে আমাদের মোডাল ভার্বের পরে হচ্ছে ভার্বের বসে বেস ফর্ম, আর প্রিপজিশনাল টুর পরে ভার্বের সাথে আইএনজি। কেমন? তাহলে আমাদের মোডাল ভার্বের পরে বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর মোডাল ভার্বের পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। আর ইয়ার পরে আপনার হচ্ছে, সবাই একটু খেয়াল করি, আর হচ্ছে আপনার যদি প্রিপজিশনাল টু থাকে তারপরে বসে ভার্বের সাথে আইএনজি। তাহলে যেহেতু এইখানে আমাদের কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নাই, তার মানে এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্বের পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে কি বলেন তো? সঠিক অ্যান্সার হবে অবশ্যই আপনার প্লে। তাহলে দে ইউজ টু প্লে ক্রিকেট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এইটা কিন্তু হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার পরীক্ষায় প্রচুর পরিমাণে আপনার থাকতে পারে। কেমন? এইগুলো একটু দেখতে হবে। আর সব সময় আমরা যে জিনিসগুলো পড়বো ওই জিনিসগুলোর মধ্যে যেগুলো কনফ্লিক্ট একটু বেঁধে যায় ওই জায়গাগুলো আমরা একটু বেশি সুন্দর করে শিখবো, এবং ওইখান থেকে আপনার জব এক্সামগুলোতে বেশি কোশ্চেন আছে। দেখেন, এরপর যদি আপনার এমন হয়, যদি এমন হতো সাপোজ আই অ্যাম ইউজ টু, সাপোজ এখানে যদি থাকতো ওয়াক ইন দ্য মর্নিং, আই এম ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে এই ক্ষেত্রে আপনি দেখেন এই যে ইউজ টুর পূর্বে এবার সুন্দর করে এম আছে, রাইট? তাহলে আমি যার ওয়াজ থাকলে আমরা এখানে কি করি? আই এম যোগ করি। তাহলে আমরা এখানে লিখতাম আই এম ইউজ টু ওয়াকিং, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হবো যে শুধু ইউজ টু থাকলে ইউজ টুটা হচ্ছে একটা মোডাল ভার্ব, আর এই ইউজ টু মোডাল ভার্ব হওয়ার জন্য এরপরে বসবে হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম। আর যদি আপনার বসে বি ইউজ টু, মানে আমি যার ওয়াজ ওয়ার পরে ইউজ টু থাকে, তাহলে হচ্ছে আপনার হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। স্টপ হয়ে গেল কেন? এই সাবির, ভিডিও থেমে গেছে নাকি? দেখো থেমে গেছে, চলতেছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী নিয়মে যাই। কেমন? ওকে, তাহলে এইটা সবাই ক্লিয়ার কিনা? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা পরবর্তী টপিকে যাই। সুন্দর করে দেখেন, সবাই লিখবেন সাবজেক্টের স্থানে, সাবজেক্টের স্থানে প্রিপজিশন। সাবজেক্টের স্থানে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী ভার্ব বসে। আবার বলি, সাবজেক্টের স্থানে, হ্যাঁ, বড় বড় সাবজেক্ট থাকতে পারে, যে সাবজেক্টের স্থানে একটা প্রিপজিশনও থাকতে পারে।
যদি হচ্ছে আপনার সাবজেক্টের স্থানে কখনো প্রিপজিশন থাকে, তাহলে আমাদের এই প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী, প্রিপজিশনের যে পূর্বের অংশটা, এই অংশ অনুযায়ী হচ্ছে আপনার কি বসে, ভার্ব বসে। তাহলে সাবজেক্টের স্থানে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী ভার্ব বসে। তাহলে আমরা একটু সবাই খেয়াল করে দেখি, যদি থাকে দ্য এইম অফ দ্য স্টুডেন্টস, the aim of the students, am, is, are to get a good job. The aim of the students is, am, is, are to get a good job, right? তাহলে আমাদের যদি এমন কখনো থাকে যে সাবজেক্টের স্থানে, দেখেন এইখানে টোটালটা মিলে কিন্তু একটা সাবজেক্ট, দ্য এইম অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের লক্ষ্য, এরপর আছে am is are to get a good job, রাইট? তাহলে আমরা শিখলাম হচ্ছে যদি আপনার সাবজেক্টের স্থানে একটা প্রিপজিশন থাকে, তাহলে সাবজেক্টের স্থান কোনটা, এটা, আর এই স্থানে এই যে একটা প্রিপজিশন আছে, প্রিপজিশন কোনটা, অফ। তাহলে যদি সাবজেক্টের স্থানে আপনার কখনো প্রিপজিশন থাকে, তাহলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী, প্রিপজিশনের কোন অংশ অনুযায়ী, পূর্বের অংশ অনুযায়ী আপনাকে ভার্বটা বসাতে হয়। তাহলে এই বাক্যের ভার্বটা হচ্ছে আপনার দ্য এইম। এই বাক্যের ভার্ব কোনটা, দ্য এইম। যদি দ্য এইম হচ্ছে, সরি, সাবজেক্টের স্থানে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী ভার্ব বসে, রাইট? তাহলে পূর্বের অংশ হচ্ছে দ্য এইম, তাহলে দ্য এইম অনুযায়ী হচ্ছে আপনার ভার্ব বসবে। তারপর দ্য এইম কি, দ্য এইম হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব কি হয়, সিঙ্গুলার। তাহলে আপনার কোশ্চেনটা হবে দ্য এইম অফ দ্য স্টুডেন্টস ইজ টু গেট এ জব। কিন্তু আমরা কি করি, আমরা এইখানে স্টুডেন্টস দেখে, প্লুরাল দেখে আমরা খুব দ্রুততার সহিত আর দাগায় ফেলি, আর দাগানোর পরে আমাদের মোটামুটি ধরা খেয়ে যায়, কেমন? তাহলে সবাই একটু খেয়াল করি, দ্য এইম অফ দ্য স্টুডেন্টস ইজ টু গেট এ গুড জব। সাবজেক্টের স্থানে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। ওকে, সবাই ক্লিয়ার কিনা? সবাই আমরা ক্লিয়ার আছি কিনা? এরপরে আমরা যদি এটা ক্লিয়ার থাকি তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। জাস্ট ক্লিয়ার থাকলে সবাই একটু কমেন্ট করেন এক সেকেন্ডে যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, ইজ লিখছেন সবাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা আরেকটা সুন্দর জিনিস শিখব, একটু খেয়াল করেন। আমরা মোটামুটি ছোটবেলা থেকে একটা জায়গায় সবাই একটু কম বেশি ঝামেলায় পড়ি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা নিয়ে সবারই মোটামুটি একটু ঝামেলা আছে দেখা যায়। তো আজকের থেকে ইনশাল্লাহ এই ঝামেলাটা আমরা পুরোপুরি সলভ করতে পারবো ইনশাল্লাহ। জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের এই ঝামেলাটা সলভ হবে, কেমন? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা সবাই জানি যে এই পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে আমাদের মোটামুটি 2টা টেন্স কাজ করে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আমাদের 2টা টেন্স কাজ করে, একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের 2টা টেন্স যদি কাজ করে, তাহলে আমাদের এই জায়গায় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা কোন অংশে পাস্ট পারফেক্ট করব, কোন অংশে পাস্ট ইনডিফিনিট করব। আচ্ছা, পাস্ট পারফেক্টের গঠন কি? পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে আপনার V3। আর পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস V2। সাবজেক্ট প্লাস কি বলেন, V2। তাহলে আমরা একটু সুন্দর করে সবাই দেখি যে আমাদের একটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে আমাদের 2টা টেন্স কাজ করে। কয়টা টেন্স কাজ করে? 2টা। একটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি সব ঠিক হয় তাহলে আমাদের কোন অংশটা পাস্ট পারফেক্ট হবে, কোন অংশটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, সেটা আমরা একটু দেখব। সবাই একটু খেয়াল রাখবেন, এই পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে আমাদের 2টা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। একটা হচ্ছে কি বিফোর আর আফটার। ভাই সবাই একটু আমরা একটু বুঝি, বাস্তব জীবন থেকে আমরা একটু বুঝে আসি যে একটা মানুষের জমি, এই জমিতে 2জন কাজ করতেছে, যে মালিক আছে সে আর হচ্ছে মালিকের বাইরে আরেকজন, 2জন। তাহলে আপনারা বলেন তো কার গুরুত্বটা এখানে, মোটামুটি গুরুত্বটা বা ক্ষমতাটা কার বেশি থাকবে? অবশ্যই মালিকের, যার জমি তার, মানে মালিকের পাওয়ারটা এখানে 100% আপনার বেশি থাকবে, মালিকের পাওয়ারটা, রাইট? যদি একটা জমিতে একটা মালিক এবং একটা কর্মচারী কাজ করে তাহলে গুরুত্বটা বা ক্ষমতাটা যেটাই বলেন সেটা থাকবে মালিকের বেশি, রাইট? আর কর্মচারী থাকবে কি কম। তাহলে আমরা করতেছি কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে আপনি পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু করতেছেন, আবার এইখানে বসেও পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে মালিক পক্ষকে, অবশ্যই আপনার মালিক পক্ষ হচ্ছে পাস্ট পারফেক্ট, ভালোভাবে বুঝেন।
তাহলে এখানে মালিক পক্ষকে বলেন পাস্ট পারফেক্ট। আর আপনি যদি বলেন কর্মচারী পক্ষকে বলেন, কর্মচারী হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট, রাইট? তাহলে মালিক হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট আর কর্মচারী হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে গুরুত্ব আমরা অবশ্যই কাকে দিব? মালিককে। তাহলে আমরা একটু খেয়াল করি। বলেন বিফোর মানে কি? বিফোর মানে তো হচ্ছে আপনার পূর্বে, কেমন? পূর্বে। তাহলে বিফোর মানে যেহেতু পূর্বে, তাহলে এর পূর্বের অংশ আগে মালিক পক্ষকে দিয়ে দিব, মানে পাস্ট পারফেক্ট। ভালোভাবে বুঝেন। তাহলে বিফোরের পূর্বের অংশ কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। আচ্ছা, আফটার মানে কি? আফটার মানে পরে। তাহলে এই পরের, আফটার যেহেতু পরে, তার এর পরের অংশে আমি দিয়ে দিব পাস্ট পারফেক্ট, মালিক পক্ষ, পাস্ট পারফেক্ট। মানে এই বিফোর এবং আফটারের অর্থ অনুযায়ী আমি মালিক পক্ষকে বসাই দিব। তার মানে বিফোর মানে হচ্ছে কি বলেন? পূর্বে। তাহলে বিফোরের পূর্বের অংশে আমি বসাবো পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, তার মানে আফটারের পরের অংশে বসাবো আমি পাস্ট পারফেক্ট। তার মানে মালিক পক্ষকে জায়গা দেওয়া শেষ। এইবার যে বাকি অংশ যেটা থেকে যায় সেইখানে আপনি লিখবেন হচ্ছে কর্মচারী, মানে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন, তাহলে বিফোরের পরের অংশ তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আফটারের পূর্বের অংশে কি হবে বলেন? পাস্ট ইনডিফিনিট। যদি এইভাবে আপনি মনে রাখতে পারেন, আশা করি কোনো দিন আপনার এই টেন্সটায় আর ভুল যাবে না যে বিফোরের আগের অংশ কোন টেন্স হবে, আফটারের আগের অংশ কোনটা হবে, পরে কোনটা হবে, কেমন? কারণ একটা যদি গ্যাপ দেয় তাহলে আমাদের সমস্যা হয় না, কিন্তু দুই জায়গায় যদি গ্যাপ দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেকের একটু ঝামেলা হয়। খেয়াল করি, আবার বললাম যে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু করতেছি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গুরুত্বটা একটু বেশি আর পাস্ট ইনডিফিনিটটা একটু কম। তাহলে আমরা সিস্টেমটা করব কিভাবে? যে বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে আমরা বিফোরের পূর্বের অংশে দেব পাস্ট পারফেক্ট, আর আফটার মানে হচ্ছে পরে, তাহলে আফটারের পরে দেব পাস্ট পারফেক্ট, আর বাকি যে জায়গা দুটো অবশিষ্ট থেকে যায় ওইখানে আমরা পাস্ট ইনডিফিনিটকে বসাই দেব। এখন এইভাবে যদি আপনার কোশ্চেনটা আসে, সাপোজ এখানে লেখা আছে রিচ বিফোর হি, এই গ্যাপে দেওয়া আছে কাম। খেয়াল করেন, এবার যদি আপনার এমন দিয়ে দেয়, দুইটা অপশন রেখে আপনাকে সুন্দর করে এইভাবে কোশ্চেনটা দিয়ে দিল, আই রিচ দ্য প্লেস বিফোর হি ড্যাশ, তাহলে এই যে কিন্তু ঝামেলাটা ক্রিয়েট হয়। ঝামেলাটা ক্রিয়েট হলে আপনি এখানে কি করবেন? এই যে সুন্দর করে আপনি বিফোরটাকে আন্ডারলাইন করবেন বা বিফোরটাকে আপনি বক্স করে দিবেন, বিফোর। তাহলে আমরা বিফোরের থেকে কি শিখলাম? বিফোর মানে পূর্বে, তাহলে আমরা করতেছি কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনি এখানে কি লিখবেন? I had reached that place before he came. ক্লিয়ারলি বুঝছি কিনা? যদি সবাই ক্লিয়ারলি বুঝি তাহলে অবশ্যই একটু সবাই কমেন্ট করবো যে ক্লিয়ার। সবাই আমরা এতটুকু ক্লিয়ারলি বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করি যে এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা। সবাই হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করবো ভাই। না 10 মিনিটের মধ্যে আসতেছি। কই আপনি? শিওর? আমি এই যে আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ, 5 মিনিটের মধ্যে শেষ, আসতেছি। আপনি কই বলেন? আমি বলি আমি 8টার মধ্যে আসতেছি, টেনশন নিই না। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে। সবাই আমরা ক্লিয়ার আছে কিনা? জাস্ট ক্লিয়ার আছে কিনা এতটুকু একটু বলবো, সবাই ক্লিয়ার আছে কিনা। এবং বলেন তো পাস্ট পারফেক্ট টেন্সকে আপনারা ভুল করবেন আর কি ভুল হবে? যদি এই টেকনিকটা আপনি মাথায় রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম ভুল যাবে না, কেমন? সবাই আমরা এটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করি। ওকে, আমরা এইটা যদি ক্লিয়ার থাকি তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিকটা একটু দেখবো। সবাই আমরা একটু দেখি। ইচ এভরি either neither one, okay, plus of থাকলে, মানে এদের পর যদি অফ থাকে তাহলে কেমন হয়? ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, অন অফ। ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, অন অফ। মানে এদের পরে যদি কখনো অফ থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার দুইটা কাজ করতে হয়। তার পরবর্তী
তার পরবর্তী সাবজেক্ট প্লুরাল হয়, প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। একটু সবাই মনে রাখবো, ইচ এভরি আইদার নাইদার ওয়ান, ইচ এভরি আইদার নাইদার ওয়ান, এর পরবর্তীতে যদি আপনার অফ থাকে তাহলে কেমন হয়? ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ। কেমন? এর পরবর্তীতে যদি হচ্ছে আপনার অফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হয় যে তার পরবর্তীতে যে একটা সাবজেক্ট থাকে সেটা হয় প্লুরাল, কিন্তু যে একটা ভার্ব থাকে এই ভার্বটা হয় সিঙ্গুলার। কেমন? যদি বলে অন অফ দ্য, অন অফ দ্য, 2 মিনিট, students, one of the students was oblique were absent yesterday. খেয়াল করি, এই যে আমরা একটু দেখি, এই যে ওয়ান আছে, অনের পরে এবার কি আছে? অফ আছে। তাহলে অন অফ যদি থাকে আপনি অবশ্যই মাথায় রাখবেন এই নাউনটা প্লুরাল আছে কিনা, কারণ এখান থেকে আপনার কারেকশানে কোশ্চেন থাকবে। এই রাইট ফর্ম অফ ভার্ব এখানে যে জায়গাটা, এই জায়গাটা থেকে আপনার কারেকশানেও কোশ্চেন থাকে। কেমন? তাহলে কারেকশানে যদি কোশ্চেন থাকে একটু খেয়াল করে দেখেন তো, অন অফ দ্যার পরে আপনার নাউনটাকে কি করতে হয়? প্লুরাল করতে হয়, কিন্তু ভার্বটাকে কি করতে হয়? ভার্বটাকে কিন্তু আপনাকে অবশ্যই সিঙ্গুলার করতে হয়। তাহলে ভার্বটাকে আপনি এখানে কি লেখেন? ওয়াজ। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, একজন স্টুডেন্ট মানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। কেমন? তাহলে অন অফ এর পরবর্তী নাউনটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা হচ্ছে কি? সিঙ্গুলার। সবাই একটু খেয়াল করি, সবাই আমরা একটু খেয়াল করি। এই জন্য আমরা যে ডিগ্রি করতাম সেইখানে বারবার লিখতাম হি ইজ ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। এখানে আমরা কিন্তু কখনো স্টুডেন্ট লিখতাম না, স্টুডেন্টস লিখতাম। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই ছিল সেই ওয়ান অফের রহস্য, ইন দ্য ক্লাস। কেমন? তাহলে আমরা সবাই একটু ব্যাপার দেখি যে ওয়ান অফের পরবর্তী নাউনটা সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কি হয়? ভার্বটা হয় সিঙ্গুলার। আমরা এতটুকু সবাই বুঝছি কিনা? যদি আমরা এতটুকু ক্লিয়ারলি বুঝি তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে রাইট ফর্ম অফ ভার্বে বা যে টপিকের ক্লাসগুলো আমি নিব আমি পিডিএফ করে আপনাদের একটু সুবিধা করবো, পিডিএফটাও দিয়ে দিব। আবার আপনার যে প্রিভিয়াস ইয়ারের যে জব এক্সামগুলো ওই সালগুলো সহ আমি বলে দিব যে এই জায়গায় থেকে এই সেক্টরে কোশ্চেনগুলো আসছে। কেমন? তাহলে আপনাদের আর একটু ইজি হবে, আমি এই কাজগুলো করে দিব। তবে ব্যাপারটা হচ্ছে আপনারা একটু এগুলো সুন্দর করে নোট করে পড়বেন, আপনাদের পড়তে হবে। মেইন ডিপেন্ড করে সবকিছু আপনাদের পড়ার উপরে। যদি ভালো করে একটু কেউ 6 মাস প্রিপারেশন নেয় তাহলে মোটামুটি তার যে কোনো একটা জব ইনশাল্লাহ হয়ে যায়। কেমন? তবে সুন্দর করে পড়তে হবে, এগুলাকে গুছাইতে হবে, গুছাই রেখে বারবার প্র্যাকটিস করতে হবে, এগুলা থেকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। শুধু এই সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে মারাত্মক প্রিপারেশন নিতে হবে। এবং যে জিনিসগুলো আপনি পড়তেছেন ওইগুলো বারবার রিভিশন দিচ্ছেন কিনা, বারবার রিভিশন হচ্ছে কিনা, এই ব্যাপারটা আপনাকে একটু এনশিওর করতে হবে যদি আপনি একটা চাকরি নিশ্চিত করতে চান। রিভিশন ইজ এ মাস্ট, মানে প্রত্যেক দিন আপনি মুখস্থ বিদ্যাটা পড়েন কিনা, যেমন ওই যে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি, দেন হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, হ্যাঁ, এই যে ভোকাবুলারি যে পার্ট আছে এইটা আপনি নিয়মিত পড়তেছেন কিনা, এইটাকে আপনি নিয়মিত রিভিশন করেন কিনা। একটা টাইম আপনাকে ফিক্স করতে হবে, আপনি প্রত্যেকদিন একটু মডেল টেস্ট দেন কিনা, একটা মডেল টেস্ট বই কিনতে হবে, ওইখানে আপনাকে কিছু কোশ্চেন দাগাতে হবে, যেগুলো ভুল করেন ওইগুলো আপনাকে কারেক্ট করে ফেলতে হবে। কেমন? এরকম কিছু কাজ আপনি যদি নিয়মিত করেন তাহলে মোটামুটি ইনশাল্লাহ আপনার প্রিপারেশন লেভেলটা খুব বেশি ভালো হবে। আর যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাস আপনাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইনশাল্লাহ এখন থেকে আমি যে গ্রুপে ক্লাস নিতাম, আপনাদের এই যে সিক্রেট যে গ্রুপগুলো ছিল ওইগুলো সবগুলোই ক্লাস নেবো। হ্যাঁ, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। কেমন? সবাই ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনের আশাগুলো পূর্ণ হোক আর একটা চাকরি পেয়ে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই সাবির, সবাই আমরা ভালো থাকি এবং সবাই সুস্থ থাকি ইনশাল্লাহ। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।